একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কিছু ব্যাকগ্রাউন্ড বলে ফেলে। অনেকে মনে করেন যে ভ্যাকসিন দিলে ভ্যাকসিন গুলা আমাদের জন্য শরীরসম্মত কিনা, হালাল কিনা। তো আমাদের যেটা কনফার্ম করে যেতে পারে যে আমাদের ভ্যাকসিন গুলাতে কোনো অ্যানিমাল প্রোডাক্ট নাই। এখানে কোনো ধরনের প্রাণীর কোনো প্রোডাক্ট নাই এবং এখানে কোনো এগও নাই। সুতরাং এগ ফ্রি, অ্যানিমাল ফ্যাট ফ্রি। সুতরাং আমাদের জন্য এটা নিতে কোনো অসুবিধা নাই। ১। ২ নম্বর হলো যে ভ্যাকসিন নেওয়ার পরে আমি নিয়েছিলাম রবিবারে। তো আমি রবিবারে আমার বেশ কিছু দূরে গিয়ে আমি ১ম ভ্যাকসিন দিয়ে আসছি। ভ্যাকসিন দেওয়ার পরে আমি প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করে আমি কাজে গেছি। ১টার সময় ভ্যাকসিন দিয়ে আমি ৩টা থেকে ৯টা পর্যন্ত কাজ করেছি। আমার কোনো অসুবিধা হয়নি। পরের দিন আমি সারাদিন, পরের সপ্তাহে আমি রবিবারে দিয়েছিলাম, পরের সপ্তাহে কাজ করেছি। এবং সেকেন্ড ডোজ আমি দিয়েছি ৩ সপ্তাহ পরে। সেকেন্ড ডোজ দেওয়ার পরে আমি সেদিন সারাদিন কাজ করেছি, প্লাস পরবর্তী সপ্তাহে আমি সারাদিন কাজ করেছি। শুধুমাত্র আপনার ১ম ডোজের পরে আমার একটু এরকম লেগেছিল। কিন্তু আমি জানি যে যেহেতু হয় কি এই যে ভ্যাকসিনটা যে জিনিসটা করে মানুষের এখানে সরি রেলেভেন্ট যে জিনিসটা হচ্ছে অনেকে মনে করেন যে ভ্যাকসিন দিলে আমাদের মাইক্রোচিপ ঢুকায় দিয়ে দিবে, আমাদের এখানে কন্ট্রোল করে ফেলবে, আমাদের জেনেটিক্স চেঞ্জ করে ফেলবে, আমাদের ডিএনএ চেঞ্জ করবে, কেউ বলে ছেলেরা মেয়ে হয়ে যাবে, ভয়েস চেঞ্জ হয়ে যাবে এবং অনেকগুলা অনেক সবগুলা তো আর বলা যায় না। তারপরে হচ্ছে যে আপনার কন্ট্রোলের যে বিষয়টা। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যেগুলা নিয়ে ভীত বা যেগুলা নিয়ে চিন্তা করি, আপনি খেয়াল করে দেখেন ব্রিটেনে হচ্ছে সেকেন্ড ফাইজার ভ্যাকসিনেশন আপটেক এবং যাদের বা যেগুলা নিয়ে আমাদের চিন্তা সেখানে কিন্তু আপনার অনেক ফাইজার ভ্যাকসিনেশন নেওয়া হয়েছে। সুতরাং এখানে কারো কোনো ধরনের মাইক্রোচিপ বা কিছু নাই। শুধু ফাইজার ভ্যাকসিন না, ভ্যাকসিন গুলা যে জিনিসটা হয় ২টা প্ল্যাটফর্মে কাজ করে, এমআরএনএ ভ্যাকসিন অথবা অ্যাডেনোভেক্টর। যাই হোক, এমআরএনএ যে প্রসেস যেটা সেটা হয় কি শরীরের মাধ্যমে আপনার যে জিনিসটা ঢুকবে সেটা আমাদের শরীরকে বলবে যে ইন্ট্রোরেড অ্যালার্ম, বাইরে থেকে বহিরাগত আসছে, তখন শরীরটা অ্যান্টিবডি প্রডিউস করবে। তার সাথে সাথে যে জিনিসের শরীরের ভেতরে যেটা থাকে সেটা আসলে শরীরের মধ্যে ডিস্ট্রয়েড হয়ে ভেঙে চলে যায়। সুতরাং ওইটা আমাদের শরীরে থেকে আমাদের কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। আরেকটা যে জিনিসটা আমি দেখেছি, আমাকে অনেকে বলছেন, আচ্ছা তুমি যাও, তুমি দাও প্রথমে, তারপর আমি দেখবো না কি হয়। এবং বলছে যে তোমরা দেওয়ার পরে আমরা দেখবো না কি হয়। কোনো অসুবিধা নাই। আমরা দিতে রাজি আছি, আপনারা দেখেন। কিন্তু কয়েকটা জিনিস আমি না বলে পারছি না। দেখুন, আমাদের দেশে আজকে পর্যন্ত আজকে হচ্ছে ৬১০ জন মারা গেছেন। সর্বমোট মৃতের সংখ্যা হচ্ছে প্রায় ৯৮,০০০। এটা হচ্ছে প্রথম কোভিড ভ্যাকসিন ডায়াগনোসিসে টেস্ট পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন। কিন্তু আজকে আপনারা প্রোগ্রামে দেখেছেন যে অনেকে এই ২৮ দিনের বাইরেও সাফার করছেন এবং ২৮ দিনের পরে ২৮ দিন ১ মিনিট থেকে শুরু করে যেসব মানুষ কোভিডে মারা গেছেন, অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স চেক করলে অ্যাপ্রক্সিমেটলি ১১০,০০০ লোক মারা গেছেন। আমার যদি ভুল কোনো স্ট্যাটিস্টিক্যালি স্পেসিফিক্যালি 100% যদি নাও হয়, সিমিলার 110,000। তার মানে হচ্ছে যে কোভিড থেকে ২৮ দিন এবং ২৮ দিনের বাইরে সঠিক নাম্বার যদি আপনি খুঁজতে যান তাহলে অনেক মানুষ মারা গেছেন। এখন কথা হচ্ছে আমরা ইউরোপে যতগুলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সুসংবাদ হচ্ছে যে জিনিসটা ভালো খবর হচ্ছে যে আমরা সর্বাধিক সংখ্যক আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং আজকে আমাদের ভ্যাকসিনেশনের নাম্বার হচ্ছে 6.35 মিলিয়ন। 6.35 মিলিয়ন ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৪৯৩,০০০ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের ৮০ বছর এবং তাদের ঊর্ধ্বে যারা, তাদের শতকরা ৭৫ ভাগে ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেছে। এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা ৬০,০০০ ৫০,০০০ আমাদের যে ক্রিসমাসের সময় যে ইনফেকশন রেটটা হাই ছিল সেটার মৃত্যুটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের আজকে ইনফেকশনের সংখ্যা হচ্ছে ৩০,০০০। আশা করা যাচ্ছে যে এই ২ থেকে ৪ সপ্তাহ পরে হয়তো মৃত্যুর হার আরো কমে আসবে। এখন আমাদের ভ্যাকসিনেশন যেভাবে বাড়ছে, মৃত্যুর হার যেভাবে কমছে এবং আমাদের সবার সহযোগিতা সচেতনতার কারণে যে কন্ট্রোলটা আসবে, এই কন্ট্রোল আসার আগ মুহূর্তে আমরা কি আমাদের নিজের লাইফকে রিস্ক নেব? আমার মনে হয় না এটা রিস্ক নেওয়াটা ঠিক হবে। তারপর অনেকে আমাদের বলেছেন যে এখানে আপনারা ডাক্তাররা আপনাদের অনেক ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আপনারা ভ্যাকসিন করান, বিভিন্ন রকম কথাবার্তা। সবগুলা তো আপনার লাইভ চ্যানেলে বলা যায় না, আপনারা জানেন কে কি বলে, কি গুজব ছড়ায়। কিন্তু আমি এই জিনিসটা বলতে পারি, আমি শিওর যেভাবে বলবেন যে আমরা এত বছর ধরে এখানে কাজ করা সত্ত্বেও আমি আজ পর্যন্ত আমাদের সরকারের বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার আমাদের দেওয়া হয় নাই কাউকে ভ্যাকসিনেশন করার জন্য, কোনো জিনিস জবরদস্তি করে দেওয়ানোর জন্য। এবং আমরা আজকে পর্যন্ত আমাদের যতটুকু
আমাদের জ্ঞান আছে, জ্ঞানত আমরা আপনাদের মিসগাইড করব না। আমরা আমাদের যতটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে ততটুকু যাচাই বাছাই করে দেখেছি যে না এই ভ্যাকসিনটা নিলে লাভ হয়। আমি নিজে আমি যখন সবাই বলছিল যে হ্যাঁ, একটু পরে দিলে কেমন হয়? তাই আমি ভাবলাম ঠিক আছে বাকিরা দিক না দেখা যাক আমি কি করে। এই কথা যদি আমি চিন্তা করি গত মাসে তখন ১ম যেদিন ৬০,০০০ যেদিন ইনফেক্টেড হয় শুক্রবারে আমাকে বলল, "তুমি রবিবারে ভ্যাকসিন দিবে কিনা?" তো ইউ-টার্ন এর একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আমি। আমি বলছিলাম আমি দেব না। যেদিন দেখলাম যে সন্ধ্যার সময় ৬০,০০০ মানুষের ইনফেকশন হয়েছে, তখনই আমি বুঝতে পেরেছি হাজার, হাজার মানুষ মারা যাবে। আমি কি এই সুযোগে আমি কি নিজের লাইফকে রিস্কে নেব নাকি আমার নিজেকে বাঁচাবো? সুতরাং আমি রবিবারে পরবর্তীতে গিয়ে আমি ভ্যাকসিনেশন নিয়েছি। আমার 2nd ডোজ আমি কমপ্লিট করেছি প্রায় ২ সপ্তাহ আগে। এবং ইনশাআল্লাহ এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তবে একটা জিনিস যে জিনিসটা হচ্ছে যে এই একেকটা ভ্যাকসিন তৈরি করতে ১০ বছর ২০ বছর অনেক সময় লাগে। কিন্তু এখন ভ্যাকসিনেশন এর বিভিন্ন স্টেপ থাকে। এই আগে যে জিনিসটা করা হতো একটার পরে ২, ২ এর পরে ৩, ৩ এর পরে ৪ এখানে প্যারালালি একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা করা হয়েছে। যার কারণে আমরা অতি অল্প সময়ের মধ্যে ভ্যাকসিনটা পেয়ে গেছি। এই ভ্যাকসিন গুলোর মধ্যে যদি লং টার্ম কোনো সুবিধা অসুবিধা আছে কিনা সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে যখন আমাদের নিজেদের প্রোটেকশন আমাদের লাইফ সেভ করা দরকার। আমরা যদি নিজের লাইফ সেভ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমরা হ্যান্ডেল করতে পারবো। তবে এখনো পর্যন্ত যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি, যতটুকু পর্যন্ত স্টাডি রেজাল্ট আসছে তাতে দেখা গেছে যে ভ্যাকসিন গুলা সেফ এবং সাউন্ড এবং আমাদের একই কথা হচ্ছে যে মৃত্যুহার যেভাবে চলছে এবং ভ্যাকসিনেশনের সংখ্যা যেভাবে বাড়ছে আগামী কিছু সপ্তাহের মধ্যে আমরা আরো ভালো পজিশনে চলে আসবো। এর মধ্যে জীবনের ঝুঁকিটা না নেওয়া ভালো এবং যারা ভ্যাকসিন নিয়েছেন, আমি সহ আমরা যারা ভ্যাকসিন নিয়েছি, তারা যেন আমরা এইদিকে ওইদিকে ঘোরাঘুরি না করে ভাইরাস না ছড়ে। আমাদের অবশ্যই জানা আছে যে আপনি আমাদের অনেকেই জানি যে আমাদের অনেকেই এখনো পুরোপুরিভাবে মানছেন না। আ এগুলা বিশদ তো বলার প্রয়োজন নেই। কিন্তু আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন যে আপনার মাধ্যমে আপনার পরিবার অথবা আরেকজনের ক্ষতি আপনারা করবেন কি করবেন না। অনেক ধন্যবাদ। সুন্দর আলোচনা এবং অনেক ইনফরমেশনই এসে গেছে আপনার এই আলোচনার মাধ্যমে এবং আমাদের কি করণীয়, ভ্যাকসিন নিয়ে কি করতে হবে না হবে সেটা অনেকটা এসে গেছে। তো আমরা দেখি ২-১টা কলে যাই, তারপরে দেখি আমরা আলোচনা আবার যাব কিনা। সময় বলে দিবে ইনশাআল্লাহ। দেখি নেক্সট কলে কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডক্টর জিয়াউল হক সাহেব, আমি শেখ তাহির বলছিলাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দুইজনকেই ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আর আমার একটা প্রশ্ন, ডক্টর চৌধুরী সাহেব বললেন যে ফ্লু ভ্যাকসিন যারা নেন নেই তারা নিয়ে নিতে। ফ্লু ভ্যাকসিনের কি কোনো এজ লিমিট আছে নাকি যে 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 সে নিতে পারে? এইটা একটু জানতে চাই। যেমন আমার তো ঠিক আছে, আমি ৬০ ঊর্ধ্বে, তো আমাকে তো জিপি দিছে অলরেডি। তো যারা ইয়াং তাদেরকে তো দেয় না সাধারণত, তো চাইলে কি নিতে পারে? আর এই যে আমাদের লোকেরা অনেক গুজব ছড়ায়, এইসব আগেও বলছি এখনো বলতেছি। আমি অপেক্ষা করতেছি, আমার কেন অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না ভ্যাকসিনটা নেওয়ার জন্য। তো আমি সবাইকে অনুরোধ করব, একটা অপরচুনিটি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এত তাড়াতাড়ি ৯ মাসের ভিতরে একটা ভ্যাকসিন বের করা সাধারণ কথা না। তো আল্লাহ যখন মেহরবানি করে আমাদেরকে দিয়েছেন, তো এই অপরচুনিটিটা আমরা হেলায় হারাবো না, সবাই নিব এই ভ্যাকসিনটা। আর অন্য যে ভাইরাসগুলো আসে নর্মালি, ওইগুলো অধিক ঠান্ডাতে আমরা শুনেছি যে এইগুলো ফ্রিজ হয়ে যায়। এই ভ্যাকসিন করোনার ইয়েটা কি অধিক ঠান্ডাতে কি ফ্রিজ হয়ে যাবে না বাড়বে, এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে, আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং দোয়া করার জন্য সবার জন্য, আমাদের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, ভালো থাকেন, এটি আমাদের কাম্য। জি, ডক্টর নিসার ভাই। কয়েকটা জিনিস, এটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন হচ্ছে অ্যাট রিস্ক গ্রুপ। আপনি যদি অ্যাট রিস্ক গ্রুপ হন তাইলে আপনি ফ্লু ভ্যাকসিন পাবেন।
যাদেরকে ফ্লু ভ্যাকসিনের জন্য পূর্ববর্তী বছর, গত বছর বা এর আগের বছর অথবা এর আগের বছর যাদেরকে ইনভাইট করেছে অথবা এই বছর যাদেরকে ইনভাইট করেছে তারা আপনার ফ্লু ভ্যাকসিনের উপযুক্ত। তারপরেও যদি আপনি মনে করেন যে আমার সবাই চেক করবে যে আমি ফ্লু ভ্যাকসিনের উপযুক্ত কিনা, আপনারা যদি NHS ওয়েবসাইটে যান, NHS এ গেলে পাবেন, অথবা আপনার যদি প্রয়োজন হয় আপনার জিপি সার্জারিতে ফোন করে বলতে পারবেন যে আপনাদের পাবেন কি পাবেন না। যারা অ্যাট রিস্ক গ্রুপ, যাদের রিস্ক হচ্ছে হাই, তাদেরকে ফ্লু ভ্যাকসিন নেওয়াটা যুক্তিসঙ্গত। এখন যদিও ফ্লু ভ্যাকসিনের কার্যকারিতা হয়তো একটু কম আমাদের এইগুলা ভ্যাকসিন থেকে 50-60%, কিন্তু তারপরে আপনার এটা নেওয়া জরুরি। আর ফ্লু ভ্যাকসিন যদি নেন তো কোভিড ভ্যাকসিন নিতে গেলে আপনি কমপক্ষে 7 দিনের ব্যবধান রাখতে হবে। আর করোনা ভাইরাসের যে জিনিসটা হচ্ছে যে আমি আসলে গর্বিত আমি একজন ইউকে সিটিজেন হওয়ার জন্য, কারণ আমাদের সরকার যে জিনিসটা বলেছে যে এই যে অক্সফোর্ড ভ্যাকসিন যেটা তৈরি করেছে, এই অক্সফোর্ড ভ্যাকসিনটা শুধুমাত্র কস্ট প্রাইসে আপনার ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই করা হবে। কস্ট প্রাইসে শুধু ইউকের জন্য না, এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্ববাসীর জন্য, সব মানুষ, মানবজাত, পুরা মানুষ জাতির জন্য। এটা একটা অংশ হয় আমরা অত্যন্ত সুখী। এখানে দুইটা জিনিস বলতে হবে যে সরকারের যেটা হচ্ছে যে আপনার 18 এন্ড ওভার যারা আছে সবাইকে আপনার ভ্যাকসিনেট করবে, এবং ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামটা যেটা ছিল সেটা কিন্তু ভ্যাকসিনেশনের টার্গেটে আপনার যে আমাদের যে টার্গেট আছে 15 ফেব্রুয়ারির মধ্যে যে জিনিসটা করতে হবে, মোটামুটি টার্গেটে পৌঁছানোর সমূহ সম্ভাবনা। আগামীকালকে নতুন 32টা আরো সুপার হাব খুলবে যেখানে ভ্যাকসিনেশন দেওয়া হবে। ফাইজার ভ্যাকসিন দেওয়া যায় 16 বছর এবং ঊর্ধ্বে, এবং আমাদের অক্সফোর্ড ভ্যাকসিন দেওয়া যায় আপনার 18 বছর এবং এর ঊর্ধ্বে। তবে যত যারা এট রিস্ক যারা আছে, যেমন মনে করেন আপনার আজমা, ডায়াবেটিস, ক্রনস ডিজিজ, বিভিন্ন রকম রোগ যাদের আছে, যারা বিভিন্ন ওষুধ খাচ্ছে যার কারণে তার ইমিউনিটি লো হতে পারে, তাদের সবাইকে পর্যায়ক্রমিক ভাবে ইনভাইট করা হবে ভ্যাকসিনেশন করার জন্য। কিন্তু আজকে আমি একটা জিনিস ইন্টারেস্টিং দেখলাম, আমি যেখানে ভ্যাকসিনেশন দিতে গেলাম ভ্যাকসিনেটর হিসেবে, এবং আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইবো যে আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাদের সুযোগ দেন, হায়াত দেন, আমরা আরো মানুষের জন্য কাজ করে যেতে পারি। সেইখানে 70 এবং ঊর্ধ্বে যারা, তাদেরকে আপনি ইনভাইট করা হচ্ছে, তার সাথে সাথে এনিবডি হু ইজ এলিজিবল টু ডু সো। তো আমি আজকে নিজের সামনে দেখেছি 20s, 30s, 40s, 50s ভ্যাকসিনেশন নিচ্ছে। তো সরকার চেষ্টা করে যাচ্ছে, এবং সরকারের সাথে সাথে অনেক মানুষ, উৎসব মুখর পরিবেশ, কে কার আগে কয়টা ভ্যাকসিন দিতে পারবে তার জন্য আমাদের মধ্যে কম্পিটিশন। কারণ আমরা সবাই চাই এই যে বিরাট একটা যে সুযোগ যেটা আমাদের আসছে, যে মানুষের কিছু একটা কন্ট্রিবিউট করা, একটা ভ্যাকসিন দিতে পারলে যে আমার একটা সামান্য একটা পার্টিসিপেশন, ছোট একটা অংশগ্রহণ আছে, এইটাতে নাম লেখানোর জন্য একটা মানুষের মধ্যে, আপনি বলেন NHS সব স্টাফের মধ্যে একটা বিপুল সাড়া এবং উৎসাহ উদ্দীপনা, এটার সাথে আপনার যোগ দেন, আমরা সবাই মিলে লেট আস ব্রিং অন দ্য ডিফারেন্স। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর একটা জিনিস উনি কোশ্চেন করেছিলেন যে টেম্পারেচারের ক্ষেত্রে কত ডিগ্রি টেম্পারেচারে ভাইরাসটা জীবিত থাকতে পারে না পারে, এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা? আমি শুধু একটাই বলবো, gov.uk তে যদি যান অথবা NHS ওয়েবসাইটে যান, কিন্তু খেয়াল করে দেখেন আমাদের মানুষ কখন মারা গেছে, এই যে এখন ঠান্ডার মধ্যে এই মানুষ মারা যাচ্ছে -1 ডিগ্রি, -2 ডিগ্রি। তো অনেকগুলা থিওরি আসছে যে আপনার গরমের দেশে মানুষ মারা যায় না, ঠান্ডায় হয় না, টিউবারকুলোসিস ভ্যাকসিন দিলে হয় না। আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট গাইডলাইন ফলো করা উচিত, ওগুলা আমাদের ফলো না করা উচিত। আপনারা হয়তো জানেন, নাও নেওয়া যাবে না, এক দেশের স্বাস্থ্যমন্ত্রী উনি বলছিলেন, মহিলা একজন, উনি বলছিলেন কি একটা ওষুধ খেলে উনি ভালো হয়ে যাবেন, উনি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত। সুতরাং আল্লাহ যখন আমাদের সুযোগ দিয়েছেন, এই দেশের সরকার বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, দেশ এবং জাতি এবং সমাজ এবং অর্থনীতি এর জন্য আমাদের মনে হয় আমাদের যতটুকু ক্ষুদ্র বুদ্ধিতে যে এই ভ্যাকসিনটা সবার একসাথে নেওয়া উচিত, যাতে আজকের পরিস্থিতি এবং আমাদের পুরা জনগণের ভ্যাকসিনেশন আসা পর্যন্ত এই গ্যাপে আমাদের জীবন যেন হানি না ঘটে। অনেক ধন্যবাদ। আমরা নেক্সট কলে যাচ্ছি, দেখি কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, আসলে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি, আমাদের আসলে কিছুটা আলোচনা করতে হচ্ছে ফাঁকে ফাঁকে। জি বলুন, আপনার সমস্যা বলুন। আমি সমস্যাগুলো বলার পর আপনার ফোন রাখার পর আমাকে আনসারগুলো কাইন্ডলি দিবেন। জি। আচ্ছা, আমি বিগত অলমোস্ট অক্টোবর থেকে আমি আপনার অন এন্ড অফ আপনার মানে কাজে
টোটালি এখন তো স্টপ হয়ে গেছে, টোটাল আপনার নিয়ারলি 3 মান্থ আমি কোয়ারেন্টাইনে। আমার অক্টোবরে এইভাবে সর্দি কফ কিছুটা দেখা দিয়েছিল, তারপর আলহামদুলিল্লাহ আমি নর্মাল আপনার প্যারাসিটামল বা অ্যানাডিন ও যে পেইন কিলার এগুলো খেয়ে মোটামুটি সেরে গেছে। আমার অবশ্য কন্টিনিউয়াসলি ডক্টর আপনার প্রেশারের জন্য প্রিন্ট্রোফিল 4 mg আর অ্যামলোডলফিন 10 mg এটা কন্টিনিউয়াস করার জন্য করছেন। বিগত হচ্ছে কি আমার এই 3 মাস যাবত আমি তেমন প্রেশারও ফিল করিনি, শুধু টেম্পারেচার আপ এন্ড ডাউন এগুলো ফিল করছি। এবং লাস্ট ডিসেম্বরে ধরেন মনে করেন মিড ডিসেম্বর একটু ঠান্ডা ফিল করছি এবং ফ্লু সিমটমের দিকে আমাকে করছে। তো আমি রাত্রে মিড এন্ড অফ ডিসেম্বর আপনার হঠাৎ কেঁপে 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 জ্বর, প্রচন্ড জ্বর, তারপরে আপনার শ্বাসরুদ্ধ অবস্থা, আপনার শ্বাসকষ্ট। তো ডাক্তারকে ফোন করে বললাম যে জিপি কে আমার মনে হচ্ছিল যেন আমি অ্যান্টিবায়োটিক নিলে হয়তো কিছু আরাম পাবো। তো ডাক্তারকে রিকোয়েস্ট করে উনি অ্যামক্সিসিলিন দিলেন। যাই হোক আমি 2 সপ্তাহ ওটা কন্টিনিউ করলাম, করার পরেও তারপরে দেখি আমার সিমটমটা এই আজ অবধি আপনার আপ এন্ড ডাউন করছে। তো লাস্ট 3 days ago এগেইন জিপি কে আমি রিকোয়েস্ট করলাম, তো জিপি বললেন যে আমি তোমাকে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আরেকটার নাম হলো ডেক্সোসাইক্লিন 100 mg DOXYCYCLIN এটা দিলেন। এটা বললেন দুটো খাবো এবং একসাথে একদিন লাস্ট 3 days হয়েছে আমি, এরপরে একটা করে মোট 4টা ক্যাপসুল আমি টেক করছি। আলহামদুলিল্লাহ আজকে মাচ বেটার ফিল করতেছে। তো এখন আমার পরবর্তী করণীয়টা কি আমি একটু কাইন্ডলি আপনার টেলিফোন রাখতে বলবেন। ধন্যবাদ। যে আপনার বয়স কত? ভালো রাখুন। আপনার বয়স কত? আমার 50 প্লাস। 50 প্লাস। আপনি টেম্পারেচার কি চেক করেন যে আপনার টেম্পারেচার কতটুকু হয়? আমার এখন টেম্পারেচার নাই, এখন টেম্পারেচার ধরেন নরমাল। জি, বডিতে টেম্পারেচার নেই। কাশি টাশি আছে কোনো? কাশি ছিল, এখন আবার কাশি নেই। আপনার এমনি ইয়েলো মিউকাস 2 দিন থেকে বের হচ্ছে, এমনি ড্রাই কফ ছিল এতদিন, এখন নাই। তো মানে একটু বেটার ফিল করছেন ডক্সিসাইক্লিন শুরু করার পর? বেটার, জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি আপনি শুনতে থাকুন। কয়েকটা জিনিস আমি একটু বলে ফেলি এই কথা প্রসঙ্গে। আমরা সবাইকে জেনারেলি সাজেস্ট করছি যদি প্রয়োজন হয়, যদি সম্ভব হয়, তাহলে আপনারা থার্মোমিটার এবং একটা ব্লাড প্রেশার মেশিন কিনে রাখবেন বাসায়। ব্লাড প্রেশার মেশিন খুব বেশি দামি কিছু কিনা লাগে না, মেডিকেল গ্রেড ব্লাড প্রেশার মেশিন আপনার অনেক সময় লর্ডস ফার্মাসিতে অথবা বুটস ফার্মাসিতে আপ টু 20 পাউন্ডস এর মধ্যে পাওয়া যায়। আমি অবশ্যই লর্ডস বা বুটস কে প্রমোট করছি না, বাট যেগুলা কমন ফার্মাসি সেগুলোতে পাওয়া যায় থার্মোমিটার মেশিন অ্যাজ ওয়েল। কারণ এখন যে জিনিস দেখা যাচ্ছে, যেহেতু আমাদের এই মুহূর্তে 4000 রোগী হচ্ছে ইউকেতে ভেন্টিলেটরে, এমত অবস্থায় আমাদের সর্বোচ্চ ভাবে প্রচেষ্টা নেওয়া উচিত যে যেহেতু যেন আমরা কোনো ঝামেলা না পড়ে হসপিটালে যাওয়া লাগে। আপনারা হয়তো শুনেছেন যে কিছুদিন আগে কয়েকটা হসপিটালে, স্পেশালি সাউথ ইন্ডিয়া একটা হসপিটালে অক্সিজেনের সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল। কারণ হচ্ছে কি, একটা হসপিটালে নির্দিষ্ট অ্যামাউন্ট অক্সিজেন তৈরি হয় এবং নির্দিষ্ট অ্যামাউন্ট অক্সিজেন নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে এতজন রোগীকে এত লিটার হিসেবে দিতে পারে। তখন যদি বেশি মানুষ হয়ে যায় তখন প্রোডাকশন হঠাৎ করে বাড়ানো যায় না, কানেকশন, সেফটি, বিভিন্ন রকম বিষয় আছে। তো এই অ্যাডভাইসটা, জেনারেল অ্যাডভাইসটা আপনারা নিজেদের আবার নেন। আমি সরি একটু ডিফারেন্ট ওয়েতে বললাম। আর আপনি যে কথাগুলো বলছেন যে আপনি অক্টোবর থেকে আপনার যে জ্বর যেটা হচ্ছে, টেম্পারেচার আসছে যাচ্ছে এবং আপনার যেটা কাঁপুনি দিয়ে জ্বর হচ্ছে, এটার জন্য ফার্দার ইনভেস্টিগেশন দরকার। তা আপনার শুনলে আমি চেস্ট এক্সরে হয়েছে, বাট কোনো স্পিটাম টেস্ট, কফ হলে যে জিনিসটা বাইরে আসে সেটা কোনো টেস্ট হয়েছে কিনা জানি না। ওটাতে 2 ধরনের টেস্ট করা যেতে পারে, একটা হচ্ছে ইনফেকশনের জন্য, অনেক সময় আপনি টিউবারকুলোসিসের জন্য টেস্ট
করা লাগে। তার পরবর্তীতে চেস্ট এক্স-রে ছাড়া আপনি অনেক ব্লাড টেস্ট করা লাগবে। তো জেনারেল অ্যাডভাইস যেটা হবে যে আপনি আগামীকালকে জিপির সাথে যোগাযোগ করবেন এবং আজকে আপনি যেভাবে আমাদের বুঝিয়ে বলেছেন, সেভাবে আপনি বলেন যে আমাদের সমস্যাটা আসলে অক্টোবর মাস থেকে আজকে যদি ধরি তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ৩ মাসের ব্যাপার। তাহলে এখানে আন্ডারলাইং অন্যান্য রিজনস থাকতে পারে, সেগুলো দেখতে হবে। তারপরে মনে করেন আপনার কাশি দিলে রক্ত আসে কিনা, ওজন কমেছে কিনা, খাওয়ার রুচি কমে গেছে কিনা। একটু সংক্ষেপে করতে হবে আর কি। হ্যাঁ, জি, আপনি মনে হয় কালকে যোগাযোগ করেন, এটা একটু অনেক জিনিস জানতে হবে, বুঝতে হবে। আপনি আমাদের আজকের প্রোগ্রামে আমরা যে এটা হচ্ছে একটা জিনিস বলতে চাই, কেউ যদি ইমিডিয়েটলি যদি ইল হন, তাহলে আমাদের অ্যাডভাইস হচ্ছে শুধুমাত্র গাইডেন্স। আপনারা আজকে আউট অফ আওয়ার্স অথবা হসপিটালের সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ আপনারা জিপিদের সাথে যোগাযোগ করবেন। তবে আপনি জিপি মাধ্যমে যান, হি অর শি উইল বি এবল টু সর্ট ইউ আউট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যে ওনার কোশ্চেনটা, যেহেতু উনি দ্বিতীয় 3 মাস থেকে উনি সমস্যায় ভুগছেন, ডেফিনেটলি ওনাকে জিপির সাথে যোগাযোগ করা উচিত। এবং অন্যান্য সমস্যা আছে কিনা, এবং উনি জ্বর বললেন যে একটু কাঁপায় কাঁপায় জ্বর আসছিল, সুতরাং এটাকে আর বাংলাদেশি আমাদের কমিউনিটি, এশিয়ান কমিউনিটি এর লোক উনি, সেই জন্য ওনাকে অবশ্যই অন্য সমস্যা আছে কিনা চেক করিয়ে নেওয়া উচিত, এটাকে অবহেলা করা উচিত না। তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান দেখছিলেন এতক্ষণ, আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। তো যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি যে আপনারা নিজেকে বাঁচান এবং অন্যকে বাঁচাতে চেষ্টা করুন, এটি আমাদের মেইন কথা। কারণ আমরা নিজেরা সেফ থাকবো, অন্যকে সেফ রাখবো। এই জন্য আমরা চেষ্টা করব মাস্ক ব্যবহার করার জন্য সার্বক্ষণিক, যখনই বের হয়ে যায়। এবং সাথে সাথে আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমাদের রিয়াল এমার্জেন্সি বাইরে না যাওয়ার, ততক্ষণ পর্যন্ত আমরা বাইরে যাব না। এবং আমরা চেষ্টা করবো অফিস আদালতে যাওয়াটা থেকেও আমরা দূরে থাকবো, কারণ অফিস আদালত থেকেই লোকজন বাসায় রোগ নিয়ে আসে এবং তারপরে সবাইকে ছড়ায় এবং সবার থেকে আবার অন্য জায়গায় যাচ্ছে, এবং সে আরেক জায়গায় আরেক অফিসে গিয়ে আবার তার অফিসে ছড়াচ্ছে, অফিস থেকে সবাই ইনফেক্টেড, এখান থেকে আবার বাসায় যাচ্ছে। এটা একটা ভিসিয়াস সাইকেল হিসেবে কাজ করতেছে। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত, যারা আমাদের অফিস মেনটেন করি, অফিসের মালিক যারা, তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা চেষ্টা করুন একটু অফিসটাকে কমিয়ে নিয়ে আসার যতদূর সম্ভব। কারণ সরকার অনেক টাকা পয়সা দিচ্ছে বিভিন্ন ভাবে, আমরা চেষ্টা করি না হয় একটু কম ইনকাম করার। এক্ষেত্রে মানুষকে বাঁচানোর জন্য জীবন বাঁচানো ফরজ, সুতরাং আমরা অন্যের জীবনকে বাঁচানোর চেষ্টা করি, নিজেরা ভালো থাকি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনুষ্ঠান নেক্সট অনুষ্ঠানে আবার আপনারা জয়েন করবেন। আর ডক্টর নিসার আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আবারও কথা হবে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আমাদের হেলথ অনুষ্ঠানটি নিয়ে। বিরতির পূর্বে অনেকে জয়েন করেছিলেন এবং কিছু কোশ্চেন নেওয়া হয়েছে এবং কিছুটা আলোচনাও হয়েছে। অনেক কলার লাইনে আছেন যতটুকু আমরা খবর পেয়েছি। তো আমরা প্রথমে কিছু কলের দিকে যাই, তারপরে আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে আছেন ডক্টর নিসার আহমেদ চৌধুরী, উনি একজন জিপি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে উনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। তো দেখি কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি ডক্টর জিয়াউল হক সাহেবের সাথে কথা বলছি? জি, আমি ডক্টর জিয়া বলছি। জি, আমার সমস্যাটা আসলে কোভিড ভ্যাকসিনের ব্যাপারে না, আমার নাকে প্রবলেম আর কি। জি বলেন। আমাকে আপনি একটু পরামর্শ অথবা ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন। আপনার অনুষ্ঠানে মাঝে মাঝে একজন বাঙালি ইএনটি স্পেশালিস্ট আসেন, ওনার নামটা আমি জানতে চাচ্ছি আর কি। তো উনি আসলে প্রফেসর সিআর চৌধুরী, উনি আসেন বেশ অনেক প্রোগ্রামে, বাইরের মানুষ উনি আসেন আর কি। কি নাম? সিআর চৌধুরী, চিত্তরঞ্জন চৌধুরী। সিআর চৌধুরী, আচ্ছা। তো ওনার সাথে কি এমনি দেখা সাক্ষাৎ করা যাবে? করা যাবে। আপনি আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আমি পরে আপনার সাথে যোগাযোগ করে আপনার নাম্বারটা ওনাকে দিয়ে দেবো। উনি হয়তো যোগাযোগ করবে অথবা আমি তার নাম্বারটা দেবো। যেভাবে কমিউনিকেট করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার নাম্বারটা ওই টেলিভিশনে দিয়ে দিয়ে নিন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা নেক্সট কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি, ভালো আছে।
আপনারা জি, আপনার সমস্যা বলুন। আমার ফ্যাটি লিভার ডিজিজ আছে, জি। ফাইব্রোস খান লিভারর আছে 7.8 kPa, লগে স্প্লিনোমেগালি আছে। তো করোনার যে ভ্যাকসিন বার হয়েছে এটা আমি নেওয়া সেফ হইব নি আমার লাগি, ওটা জানতাম চাইছিলাম। ভেরি গুড কোশ্চেন। জি, ফ্যাটি লিভার ভ্যাকসিন নেওয়া যাবে কিনা? জি ডক্টর নিসার ভাই। সব থেকে ভালো হবে আপনি করেন, আপনার যা যা ডায়াগনোসিস আছে সবগুলা নিয়ে আপনি যখন ইনভাইটেড হবেন তখন আপনি ইদার আপনি রেজ এ কোয়েশ্চেন উইথ দ্য জিপি, কারণ আপনার আর কিছু ইনফরমেশন জানতে হবে, এবং তার সাথে সাথে ভালো হবে আপনি যদি ইনভাইটেড হন কোভিড ভ্যাকসিনের জন্য, আপনি যাবেন ওখানে গিয়ে আপনি আপনার সমস্যা বললে ওখানে কোভিড ভ্যাকসিনের একটা স্পেসিফিক গাইডলাইন থাকে, লিস্ট থেকে কে পাবে কে পাবে না, কার জন্য কি ব্যবস্থা নিতে হবে, এবং সেইভাবে আপনার দেওয়া হয়। তো একটা লিস্ট আছে, সেই লিস্টটা দেখতে হবে যে আপনার এটা কন্ডিশন এর মধ্যে পড়ে কিনা, তবে লিভারে কোনো সমস্যা আছে কিনা। অ্যাডভাইস থাকবে যে আপনি জিবির সাথে যোগাযোগ করে এটা বিষয়ে অভিমত নেন, 1। আর 2 নম্বর হচ্ছে যে আপনি তারপরেও যদি ইনভাইটেড হন আপনি যাবেন, গিয়ে ওখানে বলবেন, আমাদের কম্পিউটার স্ক্রিন থাকে, কম্পিউটার স্ক্রিনে গাইডেন্স থাকে, সবকিছু দেওয়া থাকে, এবং গাইডেন্স এবং এভরিথিং ইজ চেঞ্জিং এভরিডে। যেমন মনে করেন আমি আজকে ভ্যাকসিনেশন ক্লিনিকে ছিলাম, আমি প্রথম যেটা ভ্যাকসিনেশন ক্লিনিক করেছি সেখানে ভ্যাকসিনেটর হিসেবে আমরা দিয়েছি ফাইজার ভ্যাকসিন, আজকে আমরা ভ্যাকসিনেটর হিসেবে ভ্যাকসিন দিচ্ছি অক্সফোর্ড ভ্যাকসিন। এদের মধ্যে গাইডেন্স ডিফারেন্ট, বিভিন্ন স্টেপস ডিফারেন্ট, সুতরাং আপনি এগুলো মিস করবেন না। আপনি যাবেন, যাওয়ার পর আপনার সমস্যাগুলো বলবেন, সেভাবে আপনাকে অন দ্য স্পট আপনাকে অ্যাডভাইস দেওয়া হবে। অনেক ধন্যবাদ। আসলে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার আগে অনেকগুলো কোশ্চেন আছে। তার ভিতরে অ্যালার্জি নাম্বার 1, যে কোনো মেডিসিনে কোনো ধরনের অ্যালার্জি, মানে কোনো শারীরিক বা কোনো সিভিয়ার অ্যালার্জি আছে কিনা, বা কোনো মেডিসিনের অ্যালার্জি আছে কিনা, কোনো ধরনের অ্যালার্জি আছে কিনা, এই ধরনের কোশ্চেন একটা করা হয়। তারপরে শারীরিক কিছু সমস্যার কথা জিজ্ঞেস করা হয়। এবং ফ্যাটি লিভার যদিও এটা খুব একটা সমস্যার কিছু না, তারপর আপনি ওখানে যেটা নিসার ভাই বললেন যে ওখানে গিয়ে তখন তাৎক্ষণিকভাবে, কারণ এখন হয়তো আজকে আমি বলবো ফ্যাটি লিভারের কোনো সমস্যা নাই, কিন্তু ইন দ্য মিন টাইম আপনার যখন ডেট আসবে তখন হয়তো দেখা গেছে এই ভ্যাকসিন দিতে গিয়ে কোনো ফ্যাটি লিভারের রোগীর সমস্যা হয়ে গেছে, তখন কিন্তু ইনফরমেশন ওইটা আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত যতদূর আছে মোটামুটি সেফ। তারপরও ওই দিনে আপনার যেদিন ভ্যাকসিন দেওয়া হবে ওই দিন হবে লেটেস্ট আপডেটেড দিন, মানে ওইভাবেই আর কি, ওই দিনে যে আপডেট থাকবে সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন এটাই সমস্যা হবে কি না। এটাই আর কি মেইন ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ফোন করার জন্য। দেখি আমরা নেক্সট কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি ভাই, আপনার নাম্বারটা কি? আচ্ছা, আমার নাম্বারটা ওইভাবে দেওয়া যাবে না, আপনি ওই কন্ট্রোল রুম থেকে নিয়ে নিয়ে রাখি ইনশাআল্লাহ, অথবা আপনার নাম্বারটা ওখানে রাখবে, কন্ট্রোল রুমে আপনার নাম্বারটা রাখবে, তারপরে আমি যোগাযোগ করবো। আজকেও আমি যোগাযোগ করছি, লাস্ট প্রোগ্রাম থেকে নাম্বার দেওয়া হয়েছিল, আজকেও যোগাযোগ করেছি। তো আপনি নাম্বারটা দিয়ে দেন, কারণ লাইভে নাম্বারটা দেওয়া যায় না, কি সমস্যা হয় আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হবে ইনশাআল্লাহ, আপনি নাম্বারটা দিয়ে রাখেন। তো আমরা যা দেখছি নেক্সট কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি, আমি এনফিল্ড থেকে বলছি, রিজবির রহমান। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর প্রোগ্রামের জন্য। আপনাকেও ধন্যবাদ জয়েন করার জন্য। জি বলুন, আপনার সমস্যা বলুন। জি, সমস্যা হলো আমার শ্বশুর শাশুড়ি সাথে আমার শ্যালক এবং শ্যালকের ওয়াইফ থাকে, ওরা দুজনেই করোনা পজিটিভ। আমার শ্যালকের ওয়াইফ প্রথমে পজিটিভ ছিল, এরপরে শ্যালক পজিটিভ হয়েছে, এবং শ্যালকের ওয়াইফ এর কিছুটা ভালোর দিকে, শ্যালকের অবস্থা একটু খারাপ আর কি। এখন খাবার দাবার দিতে হয় আমার শাশুড়িকেই। এখন সমস্যা হলো আমার শাশুড়ি যে ওদের উপরে ওরা থাকে, আমার শাশুড়ি তারা নিচে থাকেন, কিন্তু খাবার দাবার দিতে আর কি ওনার সমস্যা হয় আর কি। এখন এটা কতটুকু সেফ ওনার জন্য আর কি, সিঁড়ির মধ্যে যে খাবার রাখা। আর দ্বিতীয় কোয়েশ্চেন হলো যে আমার শ্যালকের ওয়াইফ কি কিচেনে আসতে পারবে ওদের খাওয়া দাওয়ার রেডি করার জন্য? খুব ভালো কোশ্চেন। এটা কিন্তু অনেক ফ্যামিলিতেই এখন এই সমস্যাটা চলছে, কারণ ফ্যামিলিতে একজন দুইজন এফেক্টেড, অন্যরা এফেক্টেড না, বুড়া মানুষ আছেন, বয়স্ক আছেন, তারা এখন তাদেরকে এখন খাবার দিতে হয় ইয়াংদেরকে, তারা অসুস্থ। এটা একটা খুবই কমন প্রবলেম এখন।
তো এটা নিয়ে যে ডক্টর নিসার ভাই, যে আপনার অভিমত শুনি, তারপরে কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে আপনাদের দুইটা ওয়েবসাইটে যেতে হবে। একটা হচ্ছে gov.uk ওয়েবসাইট, আর একটা হচ্ছে NHS ওয়েবসাইট। ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রথম যে জিনিসটা হচ্ছে যে আপনি আপনাদের আইসোলেশনে থাকতে হবে, টোটাল আইসোলেশন, এবং যাদের কোভিড ভাইরাস তারা তাদের রুমে থাকবেন, তারা নিজেদের বাথরুম, যদি এনসেট বাথরুম টয়লেট থাকে, এরা যদি হাজবেন্ড ওয়াইফও হন তারা আলগা রুমে থাকা ভালো, এনসেট বাথরুম ব্যবহার করবেন, বাসনপত্র সবকিছু টোটালি সেপারেট থাকবে। যদি সম্ভব হয় তাইলে আপনার যে এলডারলি যারা আছেন তারা অবশ্যই এখন তার কোথাও যেতে পারবেন না, কারণ তাদের নিজেদের আইসোলেশনে কি বাসায় থাকতে হবে। তাদের রিস্কটা আপনি কমাতে হবে, কারণ এখানে যাদের কোভিড আছে তারা যদি আপনার কিচেনে যান, তার মানে হচ্ছে জার্মটা সেখানে থেকে গেল। জার্মটা সেখানে থেকে গেলে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের হাই রিস্ক সেটা পিক আপ করার। তো অনেক সময় অনেকে করেন কি, ধরেন আপনার যারা রুমে আছেন তারা সবসময় রুমে থাকেন, আর যারা খাবার টাবার দিয়ে আসেন তারা আপনার দূরে দিয়ে আসেন। দেওয়ার পরে আপনি যার দরজার সামনে দিয়ে আসলেন সে সাথে সাথে বাইরে হবে না, সে হয়তো 10 মিনিট 15 মিনিট পরে বাইরে হলাম। বাইরে হওয়ার পর থেকে তার শুধু একমাত্র কাজ হবে ফেস মাস্ক, ভেরি ইম্পর্টেন্ট। আইসোলেশনে যারা থাকবে তারা তাদের দরজা খোলা মাত্রই ফেস মাস্ক আগে লাগাবে, তারপর দরজা খুলবে। দরজা কখনোই খুলবে না। ফেস মাস্ক লাগিয়ে শর্টেস্ট ডিউরেশন পসিবল উনি যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা নিয়ে যাবে, তারপর ওগুলা কিন্তু আপনাদের নিজেদের সেপারেট এবং ধুয়ে টুয়ে রাখা ভালো। যদি সম্ভব হয় ডিসপোজেবল ব্যবহার করেন এই কিছু দিনগুলোর জন্য। তবে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এরিয়েশন এন্ড ভেন্টিলেশন, আপনারা যে আমাদের দরজা জানলা খুলে রাখা, বাতাস ঢুকানো, ফ্রেশ বাতাস ঢোকা, কিন্তু এর মধ্যে আবার খেয়াল রাখতে হবে, কারণ আমাদের এখানে বরফও পড়ছে কিছু কিছু অংশে, এবং বরফের মধ্যে ঠান্ডায় আপনার যদি আবার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা থেকে আরো 5টা সমস্যা, সেটা আমরা চাই না। মেইনটেনেন্স অফ হাইজিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে আপনাদের যে সিচুয়েশন তাতে ওনারা যদি কিচেনে যান তাদের সমস্যা হবে কি, রিস্কটা বেশি হাই ওই যে আপনার শ্বশুর শাশুড়ির জন্য। তবে gov.uk ওয়েবসাইট আপনারা ফলো করেন এখানে, এবং NHS UK তে ওখানে ভালো করে ভেরি কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেলফ আইসোলেশনের কথা আছে, এবং সেলফ আইসোলেশনের একটা জিনিস থাকে যে আপনি যে আইসোলেশনে কতদিন থাকবেন, 10 দিন থাকবেন। এখানে কথা আছে যে আইসোলেশনে 10 দিন থাকে কারা, যাদের কোভিড টেস্ট পজিটিভ এবং আপনার এসিমটোমেটিক, যাদের কোনো সিমটম নাই, কিন্তু কোভিড টেস্ট যদি পজিটিভ হয় এবং তার যদি সিমটম হয় তাহলে 10 দিন না, অনেক সময় 14 দিন সময় লাগে। তাকে ফিভার 10 দিনের পরবর্তী সময় যতদিন জ্বর থাকবে, যতদিন কফ থাকবে, তার সাথে আরো 3 দিন। সুতরাং শুধু 10 দিন বললে হবে না, আপনি ইন্ডিভিজুয়াল বেসিস আপনাকে আগাতে হবে, এবং গাইডেন্স গুলো প্রতিদিন চেক করবেন। আমাদের ইংলিশে দেওয়া ট্রান্সলেশন অনেক সময় থাকে, এগুলা কিন্তু খুব কাজের। ওই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। তবে এখানে একটু যেহেতু আপনার কথাটা আসছে, এখানে একটা জিনিস বলে ফেলে আপনাদের, আমরা একটু আগে আলাপ করেছিলাম, আমি একটু বলে ফেলি অ্যালার্জি যে জিনিসটা। তো আমাদের অনেক পেশেন্ট আছে যাদের অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন ছিল, যেমন মনে করেন আপনি কোনো অ্যামক্সিসিলিন বা পেনিসিলিন খাওয়ার পরে তার র্যাশ চলে আসে, মুখ, টান, জিহ্বা, এরপরে শ্বাসের সুয়েলিং হয়, শ্বাসের কষ্ট হয়, এই ধরনের লোকেদেরকে আপনার ফাইজার ভ্যাকসিন দিলে প্রবলেম আছে। তবে এই ধরনের লোকেদের আমরা যে জিনিসটা করি, আপনাদের ওয়েটিং লিস্টে দিয়ে দিই। ওয়েটিং লিস্ট হচ্ছে যে তাদেরকে কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে, আমাদের জেনারেল প্র্যাকটিসে দেওয়া যাবে না, কমিউনিটি সেন্টারে দেওয়া যাবে না, তাদের আমরা হসপিটালে রেফার করে দেবো। হসপিটালে তারা চেক করে দেখবে যে কোনটা দেওয়া যায়, ফাইজারের ভ্যাকসিন দেওয়া যায় অথবা আপনার মনে করেন অক্সফোর্ড ভ্যাকসিন দেওয়া যায় কিনা, এবং তাদের কোনো কন্ট্রোল পরিবেশের মধ্যে তাদের কিভাবে দেওয়া যায় কি দেওয়া যায় না। তার সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ যদি ফ্লু ভ্যাকসিন যদি না নিয়ে থাকেন, আপনারা ফ্লু ভ্যাকসিন নিয়ে নেবেন, কারণ ফ্লু ভ্যাকসিন আপনার যদি অ্যাট রিস্ক গ্রুপ হয়, ফ্লু ভ্যাকসিন তাকেই দেওয়া হয় যে রিস্কে। আপনার যদি ফ্লু হয় এবং যেহেতু আপনি রিস্কি, তার সাথে আপনার যদি কোভিড হয়, দুইটা হলে রিস্কটা মারাত্মক রকম বেশি। এখন যদি এখনো পর্যন্ত যাদের কোভিড এর লিস্টে নাম নাই এবং যারা এখনো ফ্লু ভ্যাকসিন যারা নেন নাই, তারা নিয়ে নেন। তবে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে, আপনারা যদি ফ্লু ভ্যাকসিন নেন কেউ, তাহলে ফ্লু ভ্যাকসিন নেওয়ার 7 দিনের মধ্যে কোভিড ভ্যাকসিন নিতে পারবেন না। 7 দিন একটা গ্যাপ রাখা লাগবে। যাদের নাম এখন চলে আসবে কোভিড এর জন্য, তারা হয়তো কোভিডটা আগে নিয়ে নেবেন। আর যাদের মনে করেন আন্ডার 50 যাদের নাম হয়তো একটু পরে আসতে পারে, ফ্লু যদি না নিয়ে থাকেন, তারা আপনারা এটা নিয়ে নেন। তার সাথে সাথে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের এই যে আপনি যাদেরকে বললেন বা অনেক বাসায় আছে যাদের কোভিড হয়েছে এবং তারা যদি কোভিড ভ্যাকসিনের জন্য উপযুক্ত হন এবং তাদের যদি ইনভাইট করা হয়, তাহলে তাদের যে জিনিসটা করতে হবে, কারো যদি কোভিড টেস্ট হয় পজিটিভ হওয়ার 28 দিন 4 সপ্তাহের মধ্যে সেটা নেওয়া যাবে না, 28 দিন পরে নেওয়া যাবে। কোভিড টেস্টের পজিটিভের 28 দিনের পরবর্তীতে নেওয়া যাবে।
আর আরো একটা গ্রুপের কথা না বলে পারছি না, যারা প্রেগনেন্ট, যাদের হয়তো প্রেগনেন্ট, যারা এখন পর্যন্ত যে প্রেগনেন্ট যাদের, তাদের JCVI যে কারেন্ট গাইডলাইন সেখানে রেকমেন্ড করে প্রেগনেন্ট যারা তাদের ভ্যাকসিনেশনটা নিয়ে নিতে। মূল কথা হচ্ছে ভ্যাকসিন আসলে ভ্যাকসিনটা নিয়ে নেন, এবং আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমরা নিজেরাও ভ্যাকসিন নিয়েছি, কিভাবে কি আমরা এক্সপিরিয়েন্স করেছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, সুন্দর আলোচনা এবং ওনার কোশ্চেনটাও সুন্দর কোশ্চেন ছিল। সেখানে আমি একটু বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা এই যে দরজা খোলার ব্যাপারে একটা কথা বলছিলেন, সুন্দর একটা কথা। দরজা মানে জানলা খুলবেন, একটু খুলে আবার বন্ধ করে দেবেন, মানে বাতাসটা ভিতর থেকে বের হয়ে মানে ঢুকলো, তারপরে যে বের হয়ে গেল হয়তো 1-2 মিনিট, আপনি দরজাটা খুলে আবার বন্ধ করে দেবেন। তাহলে হয় কি, ভিতরে যে আপনার একটা বদ্ধ ঘরে যখন থাকেন তখন কিন্তু এই কোভিড এর জার্মগুলো ভিতরে ঘোরাফেরা করে, বাতাসে ঘুরতেছে, ফ্লোরে আছে, সব জায়গায় পড়তেছে। কিন্তু আপনি যদি জানলাটা খুলে দেন, কিছুক্ষণ রাখেন, অন্তত ফ্রেশ এয়ার ঢুকলো এবং কিছুটা বের হয়ে গেল, এবং বাইরে যখন এনভায়রনমেন্টে চলে যায় তখন ওরা ডাইলুট হয়ে যায়, মানে তখন আর অতটা ইফেক্টিভ থাকে না। এই যে একটা সিম্পল জিনিস আপনি চিন্তা করেন, বাংলাদেশের কথাই চিন্তা করেন। বাংলাদেশে গ্রাম অঞ্চলে কিন্তু কোভিড নাই, একদম নাই বললেই চলে, খুব রেয়ারলি কোথাও পাওয়া গেছে। কিন্তু ঢাকা শহরে কোভিড ভর্তি মানে এরকম না, এখন কমে গেছে, কিন্তু তারপরও অনেক বেশি। কারণটা কি? ঢাকা শহরে বিল্ডিং এর ভিতরে সবাই থাকে, ঘনবসতি, বাইরে বের হইলে শত শত মানে হাজার হাজার লোক রাস্তাঘাটে, বাতাস একটু বের হইলে একজন থেকে আরেকজনে ছড়াই যায় ইজিলি। কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু ওইটা না। গ্রাম অঞ্চলে একজন এক বাড়িতে, টিনের ঘর, বাতাস ঘরের ভিতরে ঢুকছে বের হচ্ছে, ঘরের ভিতরে একজনও যদি এফেক্টেড হয়, অন্য লোকে এফেক্ট হইতে অনেক সময় লাগে, খুব রেয়ারলি এফেক্টেড হয়। এখন যেহেতু যে হলো, সে যদি ওইরকম টাচ না করে একটু সোশ্যাল আইসোলেশন মেনটেন করতে পারে, তাহলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে, তাহলে কিন্তু অন্যজন হওয়ার চান্স খুব কম। কিন্তু এই লন্ডনে বা ঘরের ভিতরে যারা থাকে বদ্ধ ঘরে, তাদের কিন্তু চান্স সবাইকে, যে বাসায় ঢুকে ওই সবাইকেই খুব তাড়াতাড়ি এফেক্ট করে ফেলে। কারণ যেহেতু তারা আগে জানে না যেটা আরেকজন হলো কিনা, ওই মানে সিমটম শুরু হওয়ার আগেই কিন্তু তারা অলরেডি মানে ছড়িয়ে ফেলে। এই জন্য আমরা দরজাটাকে একটু মাঝে মাঝে খুলে বাড়ি ফ্রেশ এয়ার ঢুকাবো ভিতরে। এবং ওই যে বললেন যে মাস্ক, রুম খোলার সাথে সাথে তার আগেই মাস্ক পরে তারপরে বের হতে হবে। মাস্ক না পরে ভিতরে সবাই কি, যখনই একজনের মানে একটু দূরে হইলো, একদম রুমের ভিতরে যদি একা বদ্ধ থাকে তখন মাস্ক ছাড়া বের হওয়া মানে মাস্ক। টয়লেট যদি একটা ইউজ করতে হয়, তো একটা যদি ইউজ করে মাস্ক পরে টয়লেটে যাবে, এবং মাস্ক খুলে মানে গোসল টোসল বা যা কিছু করার পরে, তারপরে পুরা যদি এই হ্যান্ডেল, ডোর হ্যান্ডেল, তারপরে সিঙ্কের যে ট্যাপ হ্যান্ডেল, যত কিছু আছে সব কিন্তু সাবান দিয়ে ধুয়ে ফেলা উচিত। যেগুলোই টাচ করার সম্ভাবনা সেগুলোই সাবান দিয়ে ধুতে হবে। এবং বাথরুমে ঢোকার পরে আরেকজন কিন্তু সাথে সাথেই বাথরুমে যাওয়া উচিত না। আরেকজন বাথরুমে ঢুকবে কমপক্ষে 20 মিনিট পরে, মানে যাতে বাতাসটা থাকে, ওই ভাইরাসটা যদি ভিতরে থাকে ওইটা সেটেল হয়ে যায়। যদি একটা বাথরুমের কথা বলছি, 2-3টা বাথরুম থাকলে সেটা তো আলাদা কথা। কিন্তু যদি ওই বাথরুমে সাথে সাথে একজন বের হলো আর সাথে সাথে আরেকজন কোনোভাবেই ঢুকবেন না। ঢুকলে ওই তার থেকে যে ভিতরে যে এয়ারটা বের হয়ে আসলো, তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, হাসি কাশির মাধ্যমে, যেভাবেই হোক, ওইটা কিন্তু অনেকক্ষণ থাকবে। আপনি 20-25 মিনিট পরে যখন ঢুকবেন, ঢোকার পরেও আপনি সাবান দিয়ে ভালো করে, এবং আপনি ঢুকবেন মাস্ক পরে। যদি মাস্ক খোলা না লাগে, দরকার নাই মাস্ক খোলা। যদি ঢোকা উজু করতে হয় বা গোসল করতে হয় বা কিছু করতে হয়, তখন মাস্ক খুলে গোসল টোসল করবেন। এটা মানে যেটাই করে তারপরে আবার ভালো করে ক্লিন হয়ে এসে আপনার রুমে ঢুকবেন। আর বাথরুমে যদি একজনে ঢোকার পরে সে যদি পারে উইন্ডোটা কিছুক্ষণ খুলে রাখতে, হালকা যদি খুলে রাখে বাথরুমের উইন্ডোটা, তাহলে কিন্তু ভিতরে ঢোকার পরে বাতাস যেটা পলিউটেড হলো সেটা ক্লিন হয়ে যাবে কিন্তু কিছুক্ষণের মধ্যে। এই জন্য এটা আরেকটা ভালো দিক। যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন আইসোলেটেড থাকার। আর একটা কথা বলছেন নেসার ভাই, যে ডিসপোজেবল জিনিস ইউজ করতে পারলে এটা করবেন বেশি করে। এই যখন একজন ফ্যামিলিতে যখন লোকজন এফেক্টেড থাকে, ডিসপোজেবল প্লেট, গ্লাস এগুলো একটু ইউজ করতে পারলে ভালো আর কি। হয়তো আমরা দেখি আরেকজন কলারের কল নিতে পারি কিনা, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো জিয়া। জি, ভালো আছেন? আমজাদ ভাই কেমন আছেন? আছি আল্লাহর দোয়ায়। তোমাদের প্রোগ্রামটা বেশ ভালো লাগছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি মিডিয়াতে দেখি যে অনেক লোকের আপত্তি আছে ভ্যাকসিনের সাইড এফেক্টের জন্য। তো তাদের অ্যাসিওরেন্সের জন্য আমি বলতে পারি, আমি ফাইজারের ভ্যাকসিন দুটাই, একটাও নিয়েছি, তারপরে 15 দিন পরে আবার সেকেন্ডটাও নিয়েছি।
আল্লাহর মসজিদে কোনো রিয়াকশন হয়নি। এবং এর সঙ্গে আরেকটা জিনিস যোগাযোগ করতে চাই, আমার ছোট ভাইয়ের মেয়ে যে মস্কোতে থাকে ওমানে, তারাও 2টা করে নিয়েছে এবং তারা জামাই মেয়ে দুজনই ডাক্তার, ওরা করোনা নিয়ে পেশেন্ট দেখাশোনা করে এবং ওরা দুজনেই 2টা করে নিয়েছে এবং ওরা সবাই ভালো আছে। তবে এটা আমি আমাদের বাঙালি ভাই বোনদের জন্য, আর বিশেষ করে যারা এই দেশে আছেন তাদের জন্য আমি অ্যাসিওরেন্স দিচ্ছি তারা বিনা দ্বিধায় যেন কোভিড ভ্যাকসিন নাম্বার 1 নাম্বার 2 নেয়। তো এটা বলার জন্য আমি ফোন করলাম এবং তোমাদের প্রোগ্রামটা ভালো রাখো। চৌধুরী সাহেব, আপনাকে অনেক অনেক সালাম রইলো। ধন্যবাদ আমজাদ ভাই। আসলে আমজাদ ভাই আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। উনি আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন প্রাক্তন প্রেসিডেন্ট। উনি প্রেসিডেন্ট ছিলেন অনেক আগে, যদিও এখন রিটায়ারমেন্টে আছেন, কিন্তু উনি উনি আসলে খুবই সম্মানিত ব্যক্তিত্ব। আমাদের খুব ভালো লাগে, আর ওনার কথা শুনতেও আমাদের খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আমজাদ ভাই আপনার অ্যাডভাইস দেওয়ার জন্য, যে আপনি সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছেন কষ্ট করে বাসার থেকে ফোন করে আমাদেরকে। এটা আমাদের নিজেদের জন্য এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য এটা কাজ উপকৃত হবেন তারা সবাই, যেহেতু ভ্যাকসিনের অনেকই সাইড এফেক্ট অনেক কিছু মনে করেন। যদি আমরা একটা আলোচনা করতে চেয়েছিলাম, আমজাদ ভাই উনি অনেকটা আমাদেরকে অ্যাডভাইস দিয়ে দিয়েছেন অলরেডি ইনশাআল্লাহ। তো আমরা দেখি নেক্সট কলেজ আছে, আর আমরা দোয়া করবো আমজাদ ভাই যেন সুস্থ থাকেন। আসলে উনি এই বয়সে উনি যেভাবে অ্যাক্টিভলি কাজ করছেন জনগণের জন্য, সেটা আমাদের জন্য একটা ইন্সপিরেশনাল। তো আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘজীবী করেন ইনশাআল্লাহ, আমিন। ধন্যবাদ আমজাদ ভাইকে। জি, আমরা দেখি নেক্সট কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটা কোয়েকশন করতাম স্যার। জি, বলুন আপনি সমস্যা বলুন। আচ্ছা, আমি কোভিড পজিটিভ হয়েছিলাম ডিসেম্বর 13 তারিখ। পজিটিভ হওয়ার জি বলুন, আপনি বলুন। আস্তে আস্তে আমার এই বেমারটা কমার পরে আমার 10 দিন পর থাকি শর্টনেস অফ ব্রেথ যেটা, ওটা আমার একটু গাইছে, কফ আর শর্টনেস অফ ব্রেথ। বাদে আমি ডাক্তারও কমপ্লেন করছি, করার বাদে ডাক্তারে কইছে আরো কয়দিন দেখতাম, দেখার পরে আমি দেখছি, বাদে নিজেও ফোন করছি, তারা আমার অ্যান্টিবায়োটিক দিছে 2 সপ্তাহ লাগি। আর ডাক্তারে আমার এক্সরে লাগি পাঠাইছে হসপিটালও, তো হসপিটাল এক্সরে লাগি কোনো প্রবলেম নাই, কিছু নাই। আর অ্যান্টিবায়োটিক আজকে আমার শেষ হয়েছে, বাট স্টিল আমার শর্টনেস অফ ব্রেথটা এখনো রয়েছে। চূড়া একটু ঠান্ডা লাগার পরেও গড় একটু ঠান্ডা 23-24 ওলান থাকে, বাট ইয়ার পর থেকে এটা আবার আমার শর্টনেস অফ ব্রেথ স্টার্ট হয়ে যায়। আচ্ছা। আপনি টেম্পারেচার কত বললেন? টেম্পারেচার 24-25 ওলান থাকে, বা 23 গিয়ালে বা 22 গিয়ালে আমার লাগে খুব ইয়েটা হয়ে যায়। 23-24 জি, গড়ের টেম্পারেচার, আমার টেম্পারেচার না। ও সরি, গড়ের না, আমি বলছি আপনার টেম্পারেচার। না, আমার টেম্পারেচার, আমার কোনো টেম্পারেচার এখন নাই। আজকে তো 1 মাস 7 দিন হয়ে গেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখনো আপনার একটু ব্রিদিং মাঝে মাঝে সমস্যা হয়, সেটা এইটা প্রবলেম। জি, এইটা প্রবলেম, এইটা নিয়ে আমি অনেক চিন্তা আছি। একটু ঠান্ডা লাগলে জি, লং কোভিড এর কথা শুরুতেই স্যার একটু বলেছিলেন যে লং কোভিড এর কথা। জি, আপনি একটু আমার মনে হয় এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস লং কোভিড, যেটা হচ্ছে যে আমরা বারবার বলছি, আমরা বারবার অনুরোধ জানাচ্ছি সবাইকে, আসুন আমরা সবাই মিলে এই কোভিডকে আমরা পরাজিত করি। কারণ শুধু যারা মানুষ মারা যাচ্ছেন তারা না, অনেকে সাফার করছেন 1 মাস 2 মাস 3 মাস। আপনি টিভিতে দেখেছেন একজন মানুষ 330 340 350 দিন পরে হসপিটাল থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন ফ্যাটিক, টায়ার্ডনেস। আমার কিছু পেশেন্ট আছে যারা আপনার 1 তলা থেকে 2 তলা নিজের বাড়িতে উঠতে পারে না, যে হয়তো 2 মাইল আগে দৌড়াতো। তারপরে শর্টনেস অফ ব্রেথ, ব্রেথলেসনেস থাকে, অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, পালপিটেশন হতে পারে, আপনার হার্টে চেস্ট পেইন হতে পারে, মাসল পেইন, জয়েন্ট এক, এবং অনেক সময় দেখা যায় যে আপনার ব্রেইনে কাজ করছে না। মানুষে বলে যে আমার মাথায় কাজ করছে না,
অনেক সময় মানুষের সাইকোসিসে কান্নাকাটি করে ডিপ্রেশন হয়, অনেক জিনিস হয়। তবে যে জিনিসটা বলতে হবে যে আপনি এক একজনের আমরা স্পেসিফিক অ্যাডভাইস হয়তো দিতে পারবো না উইদাউট ডিটেলস ইনফরমেশন, বাট আমাদের যে কথাটা হচ্ছে যে আপনারা ডাক্তারকে দেখাবেন। কারণ এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে অনেক মানুষের হার্টের প্রবলেম হতে পারে, যার কারণে তার প্রতি বছর মিনিমাম ইয়ারলি হার্ট চেক করানো লাগতে পারে। যাদের অনেকে লাংসের প্রবলেম হতে পারে, তার মিনিমাম ইয়ারলি লাংসে চেক করানো লাগতে পারে। অনেক সময় হতে পারে আপনার যে জিনিসটা হতে পারে যে আপনার ক্লট হয়ে যায় লাংসে। যদি আমি আপনাকে ভয় দেখা মানে আপনি ঘাবড়ানোর জন্য না, অনেক সময় মানুষের লাংসে ক্লট হতে পারে, বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে। তারপরে কোভিড একটা ভাইরাল ইলনেস, এবং ভাইরাল ইলনেস যখন শরীরে হয় তখন আমাদের ইমিউনিটি সিস্টেম যেটা আছে সেটা কমে যায়। ইমিউনিটি সিস্টেম কমে গেলে ডেইলি এভরিডে বাগ যেগুলা প্রতিদিন যেগুলা আমাদের আশেপাশে যেগুলা ঘোরাঘুরি করে সেগুলা হয়তো আমাদের ভালোভাবে এফেক্ট করতে পারে না। কিন্তু কোভিড এর কারণে আমাদের ইমিউনিটি লো হয়ে গেলে তখন মানুষের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, নিউমোনিয়া হতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে। আপনার পায়ে ফুলা দিতে পারে, শ্বাস নিলে শ্বাসে কষ্ট হতে পারে, এমন হতে পারে যে আপনি পুরো শ্বাস নিতে পারছেন না, অথবা চেস্ট পেইন হচ্ছে, বিভিন্ন রকম। তো সবাইকে অনুরোধ থাকবে যে আপনারা ইন্ডিভিজুয়াল বেসিসে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করেন 119, এবং যদি কোনো সময় অসুস্থ বোধ করেন অবশ্যই আপনারা 999 কল করবেন। আমরা জানি যে আমাদের এই মুহূর্তে অনেকগুলো হসপিটালে ভর্তি, অনেকগুলো হসপিটালে আপনার এই মুহূর্তে 4000-এর মতো লোক ভেন্টিলেটরে আছেন, কিন্তু আমাদের গাইডেন্স এবং অ্যাডভাইস হচ্ছে শুধুমাত্র সচেতনতা এবং অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর জন্য ইন্ডিভিজুয়াল বেসিসে আপনারা যদি কোনো অসুবিধা হয় আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের আসলে কোশ্চেনের সাথে সাথে আলোচনাও কিছুটা হয়ে যাচ্ছে, অনেক কোশ্চেনে অনেক কিছু অ্যান্সার দেওয়া হয়ে যাচ্ছে সাথে সাথে। তো আমরা দেখি আরেকজন কলারের কল নিব, তারপরে যদি সময় হয় অ্যান্সার দিব, না হয় আমরা বিরতির পরে এসে অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। দেখি কি লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি, ভালো। জি, আপনার সমস্যা বলুন, কোশ্চেন বলুন। আচ্ছা, আমি ডায়াবেটিক্স নিয়ে একটা প্রশ্ন করতাম পারিনি আপনার। জি বলেন। আচ্ছা, আমি জানতাম চাই যে আমার অনেকদিন ধরে ডায়াবেটিস, মোর দেন 20 ইয়ার্স, কিন্তু এখন আমি চাইছিলাম যে চেক করতাম আমার বডির ইনসুলিন আসেনি বা আমার প্যানক্রিয়াসে কাম করেনি, ওটা টেস্ট করার কোনো পথ আছে? আর কিছু নাই। যে আপনার বডি ইনসুলিন কিরকম আছে আর কি, সেটা ডায়াবেটিস তো বুঝছেন, সেটা আর কি, এটা টেস্ট করা যাবে কিনা সেটা একটা অবশ্যই। জি, এটা সুন্দর কোশ্চেন ডক্টর নিসার ভাই। ভালোভাবে আসলে আমাদের অনেক জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার ডায়াবেটিস কতদিন ধরে আছে, আপনি ডায়াবেটিসের জন্য কি কি ওষুধ খান, এবং প্যানক্রিয়াসে ঠিকঠাক মতো ইনসুলিন প্রডিউস করছে কিনা, তৈরি করছে কিনা, সেটা হয়তো কিছু আন্দাজ পাওয়া যেতে পারে। আপনি ওষুধের কি ধরন ছিল, আপনার প্রথমে হিমোগ্লোবিন A1 সেই ডায়াবেটিস কন্ট্রোল কত ছিল, আপনি কি কি ওষুধ খেতেন, কোন ওষুধ কাজ করা বন্ধ করে দিয়েছে অথবা কাজ পুরোপুরি মতো আগের মতো করছে না, এগুলোর মাধ্যমে কিছু ইন্ডিকেশন পাওয়া যেতে পারে যে আপনার কন্ডিশনটা কি। তারপরে আমি মনে করব যে আপনি যদি জিপির সাথে দেখা করেন, তাকে এখানে আপনার ট্রেন্ডের উপর নির্ভর করে, আপনার ওষুধের উপর নির্ভর করে জিপিতে আপনাকে অ্যাডভাইস করতে পারবেন। প্রয়োজন হলে আমাদের এন্ডোক্রাইনোলজি আছে যেখানে আপনাদের লিখতে পারে, সেখানে গিয়ে জানা যেতে পারে যে আপনাদের প্যানক্রিয়াসের কন্ডিশন কিরকম, সেটাকে কিভাবে কাজ করানো যেতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এখানে বিভিন্ন রকম ডায়াবেটিসের ওষুধ বেরিয়েছে। আগে মনে করেন আমাদের ওষুধ দেওয়া হতো যাতে প্যানক্রিয়াসকে কাজ করানোর জন্য, ওর মাধ্যমে কাজ করার জন্য, কিন্তু এখন অনেক ওষুধ আছে যেমন DDP4, যেগুলো আপনার স্টমাক গাট থেকে, আমাদের ইন্টেস্টাইন থেকে সুগার অ্যাবজর্পশনকে মেকানিজমে হেল্প করে। ভাই আসলে আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা আবার কথা বলবো, এবং এটা নিয়ে আরেকটু কথা বলতে হবে ইনশাআল্লাহ। সরি, আপনাকে থামাতে হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে, আবারও এসে এই কোশ্চেনের আনসার দিব ইনশাআল্লাহ আরো একটু এলাবোরেটলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের এই কনকনে শীতের এই রাতে আমি ডক্টর জিয়া লন্ডন থেকে আমাদের হেলথ টক অনুষ্ঠানের আজকের আয়োজনে অংশগ্রহণ করছি। এ পর্যন্ত আমাদের অনুষ্ঠান যারা দেখেছেন এবং বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে যারা জয়েন করেন, ইউকে এবং ইউরোপের বাইরে বিভিন্ন দেশ থেকে সরাসরি টেলিভিশনের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে, তাদের সকলকে
আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর জিয়া আজকের অনুষ্ঠানের আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং সম্মানিত ব্যক্তিত্ব ডক্টর নিসার আহমেদ চৌধুরী। উনি একজন জিপি, সাথে সাথে ওনার একটা বিশেষ পরিচয় আছে, উনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকের বর্তমানে সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব পালন করছেন। তো অনেক ধন্যবাদ ডক্টর নিসার আহমেদ, কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ জিয়া ভাই আপনাকে। আপনি আপনার যে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কমিউনিটির জন্য, আমাদের এই হেলথ চ্যানেল প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আপনি বছরের পর বছর ধরে যেভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন, এবং আমি আজকে খুশি যে আপনি আমরা দুজন আজকে একসাথে আসতে পেরেছি অনেকদিন পরে। অবভিয়াসলি আপনি আমাদের জেনারেল সেক্রেটারি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের, এবং আসলে আমরা খুশি যে আজকে দুজনে এক হতে পেরে, এবং আমি চ্যানেলসকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য। তার সাথে দর্শকদের অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রাম দেখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসলে আমি কোনো সময় বলি না আসলে টেলিভিশনে যে আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আজকে প্রথম এটা ওপেন করা হলো আপনার মাধ্যমে, যদিও বিভিন্ন নিউজে আসে, ইসের প্রোগ্রামে আসে, কিন্তু যাই হোক অনেক ধন্যবাদ নিসার আহমেদ চৌধুরী। আসলে শুরুতে আমরা জানি যে আজকে লন্ডনে খুব শীত, ইউকেতে বেশ বিভিন্ন জায়গায় স্নোয়িং হচ্ছে। আপনাদের ওখানে কেমন হলো? আজকে সকালে বরফ ছিল, স্নো ছিল, আইসি ছিল, তবে সন্ধ্যা পরে টেম্পারেচার 1 ডিগ্রি মতো, 1 অথবা 1/2 ডিগ্রি বরফ টরফ আমি দেখি নাই ফেরার পথে। আমি রাত্রে ঘরে আসছি আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের টপিক কিন্তু আমরা আজকেও কোভিড রেখেছি, যেহেতু কোভিড নিয়ে এখন সব জায়গায় সবাই চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত, ভ্যাকসিন নিবে কি নিবে না, এইসব ধরনের সমস্যা চলছে এখনো। যদি অনেক প্রোগ্রামে পর্যন্ত হয়েছে, তারপর স্টিল আমাদের কাছে প্রশ্ন আসে আমরা ভ্যাকসিন নিব কি নিব না, সাইড এফেক্ট কেমন, বিভিন্ন ধরনের সমস্যা আসে। এই জন্য আমরা আজকেও এই কোভিড নিয়েই কথা বলবো। অন্য কোনো কোশ্চেন করতে চান সেটা করতে পারবেন, যেমন জেনারেল কোশ্চেন করতে পারেন, চোখের উপরে কোনো কোশ্চেন করতে পারেন। তো আপনারা যে কোনো কোশ্চেন করতে পারবেন, কিন্তু টপিক নিয়ে আমরা কিছু আলোচনা করবো। শুরুতেই ডক্টর নিসার আহমেদ চৌধুরী, আপনি কিভাবে আপনাদের ওখানকার সিচুয়েশনটাকে ম্যানেজ করছেন? কোভিড এর ব্যাপারে হয়তো অনেকে মনে করতে পারেন যে এরা শুধু একই বিষয়ে এত বেশি কথা বলে যাচ্ছে কেন। প্রথমে বলে নেই, কোভিড এর ব্যাপারে আমরা সবাই ওয়ারিড এবং চিন্তিত। আপনারা জানেন যে আমাদের ক্রিসমাসের পরে আমাদের ডেইলি ইনফেকশন রেট ছিল 60,000 এবং এর উপরে। পরবর্তীতে এটা কমে 50,000 থেকে কমে আসছে। আজকে আমাদের যদিও কোভিড এর রেট হচ্ছে আপনার 30,000 লোক ইনফেক্টেড হয়েছে এবং সর্বমোট 610 জন মানুষ মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টার মধ্যে। কোভিড কিন্তু এলাকা ভেদে অনেক জায়গায় প্রতি 30 জনের একজনের হচ্ছে। কোন গড়ে এভারেজ কালকে এবং আজকে ছিল যেটা 55 জনে একজন। তার মানে হচ্ছে আমাদের রাস্তায়, আমাদের স্ট্রিটে একটা ঘরে যদি জনপ্রতি মানে ঘর প্রতি যদি 5 জন মানুষ থাকে, 5-6টা ঘরের পরে একজন। আমি যে ভাইকে আবার ধন্যবাদ জানাবো আমাদের এই প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য থ্রু চ্যানেলস। আমি আগে শুনতাম যে অমুকের পরিচিত অমুক মারা গেছে, তারপরে আমরা শুনলাম যে না, আমাদের পরিচিত কে মারা গেছে। আনফরচুনেটলি গত কয়েকদিনের মধ্যে আমি আমাদের বাঙালি কমিউনিটি, আমাদের তো বাঙালি বা অবাঙালি বড় কথা না, মানুষ সবাই সমান, আমরা ডাক্তার হিসেবে সবাইকে সমানভাবে চিকিৎসা করব, সবাইকে সমানভাবে দেখব। তারপরেও আমাদের কমিউনিটিতে অনেক মানুষ মারা যাচ্ছেন 30 বছর, 30, 40, আর মানে পরিস্থিতিটা যথেষ্ট জটিল। আগে যারা মনে করতেন যে বয়স্ক মানুষ মারা যান, এভারেজ প্রথম যে আপনার কোভিড ওয়েভ যখন ছিল তখন এভারেজ আপনার এভারেজ বয়স ছিল 50-এর উপরে অথবা 60-এর উপরে। এখন যত দিন যাচ্ছে বয়সটা তত কমে আসছে। আপনার হয়তো টিভিতে দেখেছেন কিছুদিন আগে, স্কাই টিভিতে 19 বছরের একটা ইয়াং পার্সন, সে আপনার ভেন্টিলেটর এবং অক্সিজেন মাস্ক নিয়ে আছে। কোভিড কিন্তু কাউকে ছাড়ছে না, বিষয়টা আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে, জটিল হয়ে দাঁড়াচ্ছে। আমাদের শুধুমাত্র একটাই অনুরোধ যে আমরা সবাই মিলে আমাদের অংশটুকু করি, আমরা নিজেরা সেফ থাকি, আমাদের পরিবারকে সেফ রাখি, আমাদের সমাজ এবং আমাদের দেশকে সেফ রাখি।
অনেক ধন্যবাদ। একটা জিনিস যে আপনি তো এখন জিপি হিসাবে কাজ করছেন, আপনার উপরে প্রেশারটা কেমন আসতেছে এখন? এই যে আমরা জানি ফার্স্ট ওয়েবেও আপনি কাজ করেছেন, এই সেকেন্ড টাইম এখনো কাজ করেছেন, তো এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? কয়েকটা জিনিস না বলে পারছি না। প্রথমে আমি আল্লাহর কাছে শুকর জানাচ্ছি যে আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন এই দুর্যোগময়, মানবজাতির দুর্যোগময় পরিস্থিতিতে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যতটুকু মানব কল্যাণে সেবায় অংশগ্রহণ করতে পেরেছি। এবং আমি জানি যে ভাই নিজে এখনো কাজ করে যাচ্ছে নিরলস ভাবে, আপনি নিজে করেছেন থ্রু আউট, এবং অন্যান্য, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে যে জিনিসটা হয়েছে, একটা জিনিস বুঝতে হবে যে গত বছর থেকে শুরু করে প্রায় 10-11 মাস ধরে এনএইচএস এর উপরে যে প্রেসার, সেই প্রেসারে মানুষ কিন্তু আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাচ্ছে, এক্সস্টেড হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, যেমন আজকে আমাদের ভেন্টিলেটরে সারা ইউকেতে রোগীর সংখ্যা হচ্ছে 4,000 হচ্ছে ভেন্টিলেটরে। এরপরে আরেকটা যে জিনিসটা দাঁড়িয়েছে যে আমাদের হচ্ছে যে নিউ ভেরিয়েন্টের মধ্যে সাউথ ওয়েস্ট অফ ইংল্যান্ডের ভেরিয়েশন আছে, ব্রাজিলিয়ান ভেরিয়েশন আছে, সাউথ আফ্রিকান ভেরিয়েশন আছে। এবং এখনো পর্যন্ত আমরা জানি না যে আমাদের ভ্যাকসিন গুলা, আমরা যতদূর জানি যে ভ্যাকসিন গুলা এদের এগেইনস্টে কাজ করবে, তবে আরো ফলাফলের আমাদের অপেক্ষা করতে হবে, জানতে হবে কিভাবে যাচ্ছে কিভাবে যাচ্ছে না। আজকে আমি নিজে যে জিনিসটা দেখলাম যে 77 জন সাউথ আফ্রিকান ভেরিয়েন্টে, যেটা আমাদের এখানে ধরা এবং সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটা শোনা যাচ্ছে যে এটা কমপ্লিকেশন বা রিস্ক এটা বেশি হাইয়ার। প্রথম লকডাউনে যে জিনিসটা ছিল, অনেক মানুষ ঘরে ছিলেন, লকডাউন মেনেছিলেন। এই লকডাউনে বিশ্বাস করে না করেন, আমাদের লকডাউন আসার আগে রাস্তায় যত গাড়ি দেখতাম, এখন লকডাউন আসার পরে রাস্তায় গাড়ি এবং মানুষের সংখ্যা আরো বেশি। এখন সবাই মনে করছেন যে এটা তো আমার হবে না, অন্যজনের হবে, কিন্তু এই জিনিসটা অনেকে বুঝতে পারছে না। যদি নাও হয়, আমি যদি ক্যারিয়ার হই, আমি যদি জামটাকে বহন করি, আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে আরো অন্য কিছু লোককে দিচ্ছি। হয় আমি আমার পরিবারকে, আমি আমার বাবা মা ভাই বোন ছেলে আত্মীয় স্বজনকে আমি দিচ্ছি, অথবা তাদেরকে রিস্কে ফেলছি, অথবা আমি সমাজে আরো কাউকে দিচ্ছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখতে হবে যে আমি এবং আপনি, আমরা কি কখনো জেনে শুনে কোনো মানুষকে ক্ষতি করব? এবং এই ক্ষতিটা কিন্তু ছোটখাটো ক্ষতি না, এটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে, মানুষ মারা যেতে পারে। এই জিনিসটা আপনারা সবিনয় ভাবে সুবিবেচনা করে দেখবেন। সবাই মিলে একসাথে কাজ করলে এই কোভিড এর ঝামেলা থেকে আমরা সবাই বাইরে আসতে পারবো। তবে প্রথম লকডাউনে যেরকম মানুষ রুল এবং নিয়ম মেনে চলেছিলেন, সেকেন্ড লকডাউনে সেটা দেখতে পাচ্ছি না। সরকার বারবার বলে যাচ্ছে, এখানে সরকারের থেকে বড় কথা হচ্ছে আমরা যদি সমষ্টিগতভাবে জনসংখ্যা হিসেবে, দেশ হিসেবে আমরা যদি কাজ না করি, তাইলে আমাদের এই কোভিডটা প্রলংড হবে, বেশি দিন যাবে। যত বেশি দিন যাবে মৃত্যু হার বাড়বে। আর শুধু মৃত্যু না, আপনারা খবর নিয়ে দেখেন যাদের কোভিড হয়েছে, লং কোভিড সিনড্রোম আছে, অনেকের অনেক সাফারিং হচ্ছে, অনেকের অনেক কষ্ট হচ্ছে, এবং আপনারা একটু খোঁজ নিলে ডানাভাবে দেখলেই পাবেন যে কিরকম ক্ষতি হচ্ছে মানুষের সামাজিক, আর্থিক, শারীরিক, কত মানসিক এবং শারীরিক ভাবে অসুবিধা হচ্ছে। আমরা যদি এখন সবাই মিলে এটা যদি পালন করি, তাহলে আমাদের এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এখন যেভাবে চলছে, আমরা তো কাউকে বস আউট করতে পারবো না, কিন্তু আমরা শুধুমাত্র অনুরোধ করতে পারবো, তাতে এটা অনেকদিন বেশি চলতে থাকবে। যত বেশি দিন চলবে তত বেশি কষ্ট হবে দেশ এবং জাতির, অর্থনীতি সবকিছু মিলিয়ে। অনেক ধন্যবাদ সুন্দর উপদেশ এবং অ্যাডভাইস করার জন্য, গাইড দেওয়ার জন্য। আসলে আমাদের অনেক কলার অপেক্ষা করছেন, তো আমরা কিছুটা কলের দিকে যাব, তারপরে আবার ফিরে আসবো আমরা ডিসকাশনে। বেশ কিছু আলোচনাও আছে ইনশাআল্লাহ। তো দেখি কলে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আপটন পার্ক থেকে বলছি। আমার নাম নজরুল। জি বলুন। আমি কোভিড ভ্যাকসিন সম্পর্কিত একটা প্রশ্ন করতে চাই। জি। আমরা অনেকেই তো কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিচ্ছি, আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সেকেন্ড ডোজ নিতে হয়তো বা 8 সপ্তাহ, 10 সপ্তাহ কিংবা 12 সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। এখন এই কোভিডের যে প্রথম ডোজটা আমাদের শরীরের জন্য কতটুকু এফেক্টিভ হবে, এবং যদি এফেক্টিভ হয় তা
কতদিন পর থেকে যেটা কার্যকর মানে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে? জি, সুন্দর অনেক জি অনেক নিশ্চয়। জি, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমি পুরাটা বলি তাহলে আমি হয়তো বুঝাতে পারবো। আমাদের এখানে 2টা ভ্যাকসিন চলছে। একটা হচ্ছে ফাইজার ভ্যাকসিন, আর একটা হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিন। তো ফাইজার ভ্যাকসিনের রেকমেন্ডেশন হচ্ছে যেটা ট্রায়ালে যেটা ছিল, যে প্রথম ভ্যাকসিন এবং দ্বিতীয় ভ্যাকসিনের মধ্যে 3 সপ্তাহের ব্যবধান থাকবে, এবং অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিনেশনের মধ্যে 4 সপ্তাহের ব্যবধান থাকবে। কিন্তু আপনার লজিস্টিক্যাল কারণে, সাপ্লাইয়ের কারণে, বিভিন্ন কারণে সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান হবে 12 সপ্তাহ। কিন্তু আপনারা যদি ফাইজার ভ্যাকসিনের ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে কমপক্ষে 12 থেকে 15 দিনের আগে কোনো ধরনের কোনো ইমিউনিটি হয় না। এখন স্পেসিফিক কোনো ফিগার আমি দিতে পারছি না এই কারণ বিভিন্ন ফিগার বেরিয়ে আসছে এবং এভরিথিং ইজ চেঞ্জিং এভরিডে। তবে প্রথম ভ্যাকসিন নেওয়ার পরে কমপক্ষে 12 থেকে 15 দিনের মধ্যে কোনো আপনার প্রোটেকশন হয় না। প্রোটেকশন হতে গেলে আজকে আমাদের এখানে যেটা আপনারা যদি দেখেন, আমাদের ডেপুটি চিফ মেডিকেল অফিসার কিছু অ্যাডভাইস করেছেন, তার মনে হয় এটা আরেকটু লম্বা সময় লাগে কোনো প্রোটেকশন আসতে। তারপরেও যদি কোনো প্রোটেকশন আসে, যে জিনিসটা বলে যে ফুল প্রোটেকশন আপনার আসে সেকেন্ড ডোজের পরে। এখানে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমি বলে ফেলি। জি, আমার মনে হয় একটু এই সমস্যা হচ্ছে। জি, আমরা অনুরোধ জানাবো সবাইকে, যদিও আমরা বলছি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, আমাদের দেশের অবস্থা বিবেচনা করে আপনারা ভ্যাকসিন পেলে ভ্যাকসিনটা নিয়ে নেবেন, ডিলে করবেন না। 1, 2 নম্বর হচ্ছে খেয়াল রাখতে হবে ভ্যাকসিন দেওয়া মানে আপনি কিন্তু প্রটেক্টেড না। 3 নম্বর হচ্ছে যদি আপনি দুইটা ডোজে কমপ্লিট ডোজও যদি দেন, তাহলে ভ্যাকসিন যে জিনিসটা করে, যে ভ্যাকসিনটা আপনাকে কমপ্লিকেশন থেকে ভ্যাকসিন ক্যান রিডিউস দ্য রিস্ক অফ কমপ্লিকেশন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখনো পর্যন্ত আমাদের কোনো পুরা প্রুফ নাই যে এই ভ্যাকসিনটা ট্রান্সমিশনকে বন্ধ করবে। তার মানে হচ্ছে, যেটা আমি বলতে চাচ্ছি, যে আমি যদি ভ্যাকসিন 2টা ডোজ নেই, এই 2টা ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও আমার কিন্তু কোভিড-19 হতে পারে। যদি আমার কোভিড-19 হয়, তাহলে হয়তো আমার আইসিইউতে যাওয়া, কমপ্লিকেশন যাওয়া, এই জিনিসগুলো হবে না। কিন্তু যার কোভিড-19 হবে, সে কিন্তু অন্যান্য মানুষকে এই ভাইরাসটা পাচার করে দেবে। এখন যে জিনিসটা হচ্ছে যে হাই রিস্ক গ্রুপ, ওভার 80, ওভার 70 যাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা যদি মনে করেন যে আমি তো একটা ডোজ দিয়ে ফেলছি, আমি তো ঠিক আছে, অসুবিধা নাই, এবং আপনি যদি বাইরে রোম অ্যারাউন্ড করেন, আপনারা যদি ঘোরাঘুরি করেন, আপনাদের মাধ্যমে কিন্তু ইয়াঙ্গার জেনারেশন যারা, তাদের কিন্তু হয়ে যাবে। দেখেন, খেয়াল করে দেখেন যে আমাদের 70 and above, 65 and above এবং 65 এর বিলো কিন্তু অনেক মানুষের আজমা, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এনজাইনা, ওভারওয়েট, ওবেসিটি, অনেক ধরনের সমস্যা আছে। এখন আমাদের শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে। ভ্যাকসিন যেটা পান সেটা নিয়ে নেন, আর পরবর্তীতে ভ্যাকসিনের ডিউরেশন সম্পর্কে আমরা আলোচনা করব, আপনারা শুনতে থাকেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা ডিউরেশন নিয়ে আরো একটু কোশ্চেন করতে হবে এবং আমরা নিজেই আলোচনা করতে হবে, কারণ অনেকেরই এই একই কোশ্চেন যে আমরা 3 মাসে চলে গেলে কোনো সমস্যা হবে কিনা, এটা নিয়ে বেশ অনেকেরই কোশ্চেন আছে, যেটা জানা উচিত। যদিও বেশ আলোচনা হয়েছে এই নিয়ে, তারপরে আমরা আজকেও কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখি নেক্সট কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ডাক্তার সাহেব, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু ওনার ব্যাপারে একটু আলোচনা করতে চাই। জি জি। উনি কিন্তু এখন হসপিটালে আছেন, ভেরি ক্রিটিক্যাল কন্ডিশনে। গত এক সপ্তাহ হবে ওরা বলছে যে ওদের যে ট্রিটমেন্ট আছে ওটা শেষ, আর কোনো ট্রিটমেন্ট নাই। তো এখন শুধু টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার, যে কোনো সময় হি ক্যান পাস। তো ব্যাপার হচ্ছে এখন দেখা যাচ্ছে শুধু এভরিডে ওরা বলছে যে হিজ কন্ডিশন ইজ স্টেবল বাট ভেরি ক্রিটিক্যাল। ওনার একটা কি বলে ইয়ে আছে, এই সমস্যা যেটা হচ্ছে উনার বহুত লাংস কাজ করছে না। তারপরে উনার মানে এখন অবস্থা যেটা হচ্ছে যে উনি কিছুই বলতে পারেন না,
শুধু শ্বাস নিচ্ছি আর কি। কিন্তু এই অবস্থায় এইটা যে কথাটা ওরা বলছে যে ওনার কন্ডিশন ইজ স্টেবল বাট ক্রিটিক্যাল, ওনার আমাদের পরিবারের মধ্যে ফিরে আসার চান্স আছে কিনা একটু কাইন্ডলি যদি বলতে পারেন। জি, যদিও অনেক কিছু বোঝা যাচ্ছে না, তারপরও ক্রিটিক্যাল মানে তো অনেক খারাপ অবস্থা। জি, তারপর আমরা একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি ডক্টর নেসার ভাই। দেখুন, দুইটা জিনিস। আমি একজন জেনারেল প্র্যাকটিশনার, আমি জেনারেল প্র্যাকটিসে প্রাইমারি কেয়ারেতে কাজ করি। আমি একটু আউট অফ আওয়ার্সে কাজ করি, হসপিটাল বেসড আর কি, হসপিটালে। কিন্তু আমরা হসপিটালে ইন্টেনসিভ কেয়ার ইউনিট অথবা আইসিইউতে কাজ করি না। এখানে যে জিনিসটা হচ্ছে যে এটা মনে হয় আমাদের আসলে 1-to-1 আপনাদের সাথে ডিসকাস করা লাগবে, ফার্দার ইনফরমেশন প্রয়োজন। তবে আমি জেনারেল যে জিনিসটা বলবো যে আপনারা আপনাদের হসপিটালে যারা আছেন ওনার দেখাশোনা করার জন্য যারা কনসালটেন্ট তাদের সাথে আলাপ করেন। এই ফাঁকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমি নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি আমাদের অনেকে বলেন যে আমরা যদি হসপিটালে যাই তাহলে আমাদের হয়তো ভালো চিকিৎসা দেবে না, আমাদের কম চিকিৎসা দেবে অথবা আমাদের ফেলে রেখে দেবে। আমি আমার কর্মজীবনে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি লন্ডনে গ্রেঞ্জ ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালে কাজ করেছি, আমি অ্যাপসমে কাজ করেছি, ডাউন সাউথে, কভেন্ট্রিতে, লেমিংটন স্পাতে, নর্থ ইস্ট ম্যানচেস্টারে, বিভিন্ন জায়গায়। এবং আমি আমার দেখার মধ্যে আমি কখনো দেখি নাই যে কোনো রোগীকে দুইভাবে চিকিৎসা করা হয়। একটু ফাঁকে কেন বলছি এই কথাটা, আমার পরিচিত কিছু লোক আছেন আমি জানি যারা আপনার হসপিটালে যান নাই আর্লি স্টেজে। তো হয় কি, কোভিড এর হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ফার্দার কমপ্লিকেটেড সিচুয়েশন। সো মাইল্ড যেটা, সেটা আপনার ঘরে আপনি চিকিৎসা করবেন, ট্রিটমেন্ট করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, অলওয়েজ আমাদের এখানে প্রতিটা দেশের প্রতিটা জায়গায় কোভিড ক্লিনিক আছে, যেখানে জিপির মাধ্যমে আপনি যেতে পারবেন। আপনি যদি নাও হয় তাহলে আপনি আউট অফ আওয়ার্সে ফোন করলে আউট অফ আওয়ার্স এর সব জায়গায় ব্যবস্থা আছে কোভিড ক্লিনিকে দেখানোর জন্য। এটা হচ্ছে মাইল্ড যাদের জন্য। মডারেট সিভিয়ার যারা ঘরে ম্যানেজ করতে পারবেন না, তারা আপনারা 119 ডাকবেন অথবা 999 ডাকবেন এবং আপনারা হসপিটালে যাবেন। কি হচ্ছে মূল যে জিনিসটা হচ্ছে, যারা আর্লি ইন্টারভেনশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানে কন্ডিশন যদি খারাপ হয়, আপনারা যদি বুঝেন, আপনারা ঘরে বসে থাকবেন না। আমার নিজের চোখে দেখা একজন জান নেই, বলছে না ওখানে গিয়ে কি হবে, আমাদের তো চিকিৎসা ঠিকঠাক মতো করবে না, আমাদের কোন চিকিৎসা দেবে, এটসেট্রা এটসেট্রা। পরবর্তীতে উনি আল্লাহর কাছে হাজার শুকর, উনি প্রায় 6 সপ্তাহ মতো ভেন্টিলেটরে থেকে, হসপিটালে থেকে উনি বের হয়ে আসছেন। তো এখন যে জিনিসটা আপনার স্পেসিফিক কেসে স্পেসিফিক ইনফরমেশন ছাড়া বলাটা একটু ডিফিকাল্ট, বা উনার যারা দায়িত্বরত কর্তব্যরত যারা চিকিৎসক আছেন ওনারা ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি আমরা একটা জিনিস ভরসা রাখতে পারি এনএইচএস এর উপরে, যে যথাসাধ্য যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব সেটা দেওয়া হবে। তবে একটা পর্যায়ে আসে কোভিড এমনই খারাপ রোগ যেখানে আসলে মানুষের সাধ্যে কিছু করা থাকে না। আমি সব ধর্ম বর্ণ মানুষের সবারকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু আমি এর সাথে এটাও বিশ্বাস করি যে এখানে কিছু জিনিস আল্লাহর হাতে থাকে এবং আমাদের তদবির তো অবশ্যই আমরা করব। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ ওনাকে ভালো করে দেন। এবং আমি মনে করি যে আপনাদের যদি থাকে আমাদের আলগা ভাবে যোগাযোগ করলে হয়তো আমরা অ্যাডভাইস করতে পারবো। তারপরে আপনাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করে ওনারা ভালো আপনাদের বলতে পারবেন। অনেক ধন্যবাদ নেসার ভাই। আসলে ওনার কোশ্চেনের এইটাই যে এটা তো বলা মুশকিল যে কি অবস্থায় আছে এবং আমরা ডিটেইল জানি না। কন্ডিশন ক্রিটিক্যাল মিন্স হোয়াট ইজ হুইচ কন্ডিশন উই ডোন্ট নো। মানে তারা যথেষ্ট চেষ্টা করছেন, লাংস ভালো নাই এবং অন্যান্য ভাইটাল অর্গান গুলোর কোন অবস্থায় আছে সেটাও আমরা জানি না। তবে ওই একটাই ভরসা যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেক সময় অনেক আমাদের ডক্টরও বেশ কয়েকজন যারা 3 মাস ভেন্টিলেশনে ছিলেন আসছেন। তো এই ক্ষেত্রে এটা বলা যাবে না যে উনি ফিরে আসতে পারবেন কি পারবেন না। যাই আমরা দোয়া করি যেন ফিরে আসেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে ফিরে আসবো আপনাদের মাঝে আমাদের হেলথ টক অনুষ্ঠান নিয়ে। আমাদের সাথে থাকুন, ছেড়ে দেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।